ভোট আসে ভোটে যায় পাবলিক ঘাস খায় নেতার মহৎ গুণে প্রেমিকারা চুমু খায় আসেছে গুমুড়ি পিঠার পর এটা আমার মানভূমির ঘর ট্রেন বন্ধ কাজ বন্ধ পকেটে টান পড়েছে চাকরি দুটা করে চাকরি ছেড়েও দিয়েছে আমার আইটি সেক্টরে চাকরি করতে হবে পুরুলিয়াকে বিশ্বের দরবার প্রেজেন্ট করা যে আমাদের পুরুলিয়া থেকে সৌভিক দা হচ্ছে এমন একজন গায়ক যে আমাদের আকাশ আট চ্যানেলে গান করার বা আকাশ আটে থেকে ডাক পাইয়েছিল। দেখি না সৌভিকটা কি করছে আমরা একটু দেখি। কি করছো সৌভিকদা এখানে? আরে এই যে ভাই একটা গানের অ্যারেঞ্জমেন্ট করছিল আর কি আমার শ্যামা সঙ্গীত সেই কালী পূজায় সেটারই অ্যারেঞ্জমেন্ট করছিলাম। এটা তোমার সেটআপটা নাকি? এই হচ্ছে আমার সেটআপ, ছোট্ট সেটআপ। তোমরা এখানে সৌভিকদা আছে আমাদের পুরুলিয়ার ফেমাস সিঙ্গার সৌভিকদা। হ্যাঁ সৌভিকদা এখানে নিজের একটা সেটআপ তৈরি করেছে গানের, যেখানে বিভিন্ন সিঙ্গাররা আসে নিয়ে আর মোটামুটি গান এখানে করে আর গানের তারপর এটা পাবলিশ হয়। তো আজ আমরা সৌভিকদার সাথে ইন্টারভিউ বলবো না, একটু আড্ডা দেবো, বসবো, সৌভিকদার সম্পর্কে একটু জানার চেষ্টা করবো নাকি সৌভিকদা? তো বন্ধুরা, একটা গান তৈরি করতে কি প্রসেস হয় বা একটা গান তৈরি করতে কিভাবে গান একটা তৈরি করে সেটা আমরা সৌভিকদার থেকে একটু জানার চেষ্টা করবো, দেখবো কিভাবে একটা গান সৌভিকদা তৈরি করছে। তো আমাদের দর্শককে যদি একটু সৌভিকদার দেখাও ব্যাপারটা তো একটু ভালো হয়। শুধু ভোকালটা দেখায় আমার, মানে মিউজিক বন্ধ করে শুধু আমার গলাটা শোনায়, তাহলে এইভাবে গলাটা প্রসেস করা হয়েছে। রুখা মাটির বুকের মাঝে স্বপ্নে বাঁধি গেছা, গাছ ফুলে সাজিয়েছে দেখো কাঁসাই নদীর পার, পলাশ ফুলের খোপা মাথায় অযোধ্যা পাহাড়। এই গানটা আমাদের ভাবনা চিন্তা ছিল যে আমাদের যে ঝুমুরের প্যাটার্ন এই ছন্দটা মেন বেস হিসাবে থাকবে, মেন আমাদের যে ভিত এইটা থাকবে, তার উপরে কিছু আমরা ওয়েস্টার্ন অ্যারেঞ্জমেন্ট। আমরা মেনলি আমাদের যেটা মোটো বা মেনলি আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে পুরুলিয়াকে বিশ্বের দরবারে প্রেজেন্ট করা। বিশ্বের দরবারে প্রেজেন্ট করার জন্য আমাকে বিশ্বের বিভিন্ন কোণার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন ধরনের টেকনিক আমাদেরকে ইউজ করে পুরুলিয়ার যে আমাদের কোর কালচারটাকে সেইটাকে প্রেজেন্ট করতে হবে। আমরা যখন পুরুলিয়ার গানটাকে মানে পুরুলিয়া জেলার যে গান সেটাকে আমরা বিশ্ব দরবারে যখন প্রেজেন্ট করবো, তখন ওদের ওই কিছু আমাদের হালুয়া করে বা এই করে ওদের কিছু মানে ভালো লাগার জিনিসের সাথে মিক্স করে আমাদের পুরুলিয়ার যে বিট যেটা ঝুমুরের যেমন চলছে আকাশে বাতাসে পাবি এটা চলছে, তার সাথে কিন্তু আমার এখানে ইলেকট্রিক গিটারও চলছে, ইলেকট্রিক গিটার চলছে। তার সাথে যেমন একটা সাউথ ইন্ডিয়ান বিট চলছে সাথে, যেমন আমার ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট, একটা পাশ্চাত্য ইনস্ট্রুমেন্ট, বিদেশের ইনস্ট্রুমেন্ট, গিটারও যেমন চলছে, তার সাথে আমাদের ঝুমুরে চলছে, তার সাথে দোতারা টাং ডাটা টাং টাং ডাটা সব চলছে। তো এইভাবে আমরা যদি জিনিসটাকে প্রেজেন্ট করতে পারি সবার মাঝে, তোমার কাছে অ্যাকসেপ্টেবল। আজ আমরা যেটার বিষয়ে কথা বলতে চলেছি সেটা হলো গান। আমাদের দৈনন্দিন জীবনে গান শুনি নাই এরকম মানুষ খুব কমে আছে, ঠিক আছে? গানের মাধ্যমে আমরা শুধুমাত্র যে গান শুনি একটা এন্টারটেনমেন্টের জন্য সেটা নয়, গানের মাধ্যমে অনেকের মন খারাপ ঠিক হয়ে যায়, অনেকের রাগ অভিমান ঠিক হয়ে যায়, আবার অনেকের যদি মানে বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে, অনেকের আবার রোগও ঠিক হয়ে যায় বলতে গেলে। তো সেরকম জিনিসের নিয়ে আজ আমরা একটা চর্চায় বসেছি। এটা কোনো ইন্টারভিউ নয়, জাস্ট সৌভিকদার সাথে একটা আড্ডাতে বসেছি। সৌভিকদার কাছ থেকে কিছু জিনিস আমরা জানবো, সৌভিকদার মানে জীবনের রহস্য বা সৌভিকদার এই গানের জগতে আলো কিভাবে। তো দেখতে হলে পাশে থাকো আর দেখতে থাকো পুরুলিয়ান ব্লগার
আর যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা তারা একটু ফেসবুক পেজটা ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমিও মোটিভেট হব আর আমারও ভিডিও দিতে ভালো লাগবে। আর তো বন্ধুরা, যেটার বিষয়ে কথা বলতেছিলি, এই যে গানের ব্যাপারে আমরা এই সৌভিকদার কাছ থেকে আজ কিছু কিছু বিষয় আমরা জানার চেষ্টা করব। তো সৌভিকদার একটু সংক্ষিপ্ত পরিচয় আমরা জানার চেষ্টা করব। নমস্কার, থ্যাংক ইউ সৌভিক ভাই। তুমি আমার স্টুডিওতে এখানে এসেছো, মানে আমাদের স্টুডিওতে আসিনি, আমাদের এই আগেও আলাপ হয়েছে, তো আজকে আমরা সাক্ষাৎকার বা আড্ডাতে বসেছি। আমি গান গাই, আমি মেনলি কণ্ঠশিল্পী। আমি তার পাশাপাশি আমি সুর করি এবং আমার স্টুডিও রয়েছে, স্টুডিওতে আমি গান অ্যারেঞ্জমেন্ট করি, প্রোগ্রামিং করি এবং মিক্স মাস্টার করি। সব কিছুই আমি আমার ইয়েতে করি। এবার আমার যা গান বা বাইরে যা রেকর্ড করতে হবে তার মিউজিক প্রোডাকশনের দায়িত্বটা আমার উপরই থাকে, আমিই করি। তো এই আর কি, আমি মেনলি একজন সিঙ্গার, মানে গায়ক। আমরা যখন বাস করি পুরুলিয়া জেলাতে, আর সেই পুরুলিয়া জেলার এই অতি সাধারণ পরিবারের একটা ছেলে হয়ে পুরুলিয়ালয় আমাদের সমগ্র পশ্চিমবঙ্গের আমাদের যেটা খুব একটা খ্যাতিনামা চ্যানেল আছে যার নাম হচ্ছে আকাশ আট, সেইখানে যখন কেউ আমাদের মধ্যবিত্ত পরিবার থেকে গান করার সুযোগ পায়, তখন সেটা আমাদের পুরুলিয়াবাসী হিসেবে আমাদের একটা গর্বের ব্যাপার। আমাদের সকলেরই এই বিষয়ে গর্ব করা উচিত। তো অনেকে হয়তো জানো বা অনেকে হয়তো জানো নাই যে আমাদের পুরুলিয়া থেকে সৌভিকদা হচ্ছে এমন একজন গায়ক যে আমাদের আকাশ আট চ্যানেলে গান করার বা আকাশ আটে থেকে ডাক পাইছিল। মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, আমার ব্যথা দিল না। আমি নয়ন জলে বুকু ভাসালাম, নয়ন জলে বুকু ভাসালাম, মুছে দিল না। তো সেই ব্যাপারে একটু আমি প্রথমেই সৌভিকদাকে জিজ্ঞাসা করবো, সেই জার্নিটা তোমার কেমন ছিল? প্রথমে বলে রাখি যে আকাশ আট চ্যানেলে আমি দুবার গিয়েছি, একবার গুড মর্নিং আকাশে আর একবার আকাশে সুপারস্টার, একটা ছোটো রিয়েলিটি শো হয় সেটা। তো আমি ওখান থেকে অবশ্যই আমাকে ডাক পাঠানো হয়নি, আমি অডিশন দেওয়ার মাধ্যমে সুযোগ পেয়েছিলাম। 2-3টা অডিশন হয়, তারপরে আমি ওইটা সুযোগ পেয়েছিলাম। দুবারই আমি গিয়েছি। তো ওইখানে এক্সপিরিয়েন্স খুবই ভালো, মানে ওইরকম একটা জায়গায়, মানে ছোটো থেকে মানুষ সবারই, মানে যারা এরকম মিডিয়া লাইনে আছে বা এন্টারটেনমেন্ট লাইনে আছে, টিভি আলটিমেট, এখন যদিও আমরা টিভির চলটা কমে গেছে, ফোনেই সব কিছু, কিন্তু টিভিতে দেখানোর একটা স্বপ্ন সবারই থাকে যে আমি টিভিতে গান গাইবো বা টিভিতে আমি আমার প্রোগ্রাম হবে বা টিভিতে আমি অ্যাক্টিং করবো। তো সেই স্বপ্ন পূরণ আমার হয় 2022-এর ডিসেম্বর প্রথমবার, এবং দ্বিতীয়বার এই জুন জুলাইয়ে এই 2024-এ। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স। ওনারা খুবই মানে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন, নতুনদেরকে সুযোগ দেওয়া, এটা একটা আকাশ আটের বিরাট বড় প্লাস পয়েন্ট। ওনারা আমাদেরকে সুযোগ দিয়ে থাকেন, খুব ভালো একটা নতুন এক্সপিরিয়েন্স, খুব ভালো এক্সপিরিয়েন্স। আমি ওখানেও বলেছি, আমি আমাদের জেলার যে কবি সুনীল মাহাতো, ওনার একটা গান যেটা খুব পপুলার, পিদাড়া পলাশ, এবং সেটা সম্বন্ধে আমি আলোচনা করেছি ওই ইয়ের মধ্যে। আপনারা ফেসবুক বিভিন্ন জায়গায় ভিডিওটা পেয়ে যাবেন। তো ওনার সাথে অভিজিৎ বসু যিনি ছিলেন ওখানে জাজ, ওনার সাথে বিভিন্ন আলাপচারিতা এবং আলোচনা এবং গানটাও গাওয়া হয়েছে। আমি বারবারই বলছি একটা জিনিস, যে আমাদের মেন মোটো যেটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদেরকে পুরুলিয়াকে বিশ্বের দরবারে গানের মাধ্যমে প্রেজেন্ট করা। সেটা ছৌ নৃত্যর মাঝখানে নাচনি নাচের মাধ্যমে, ঝুমুর এবং আমাদের যা যা লোক শিল্পকলা আছে সেগুলোর মাধ্যমে তো গেয়েছে। কিন্তু আমাদের পুরুলিয়াতে কিছু কিছু গানের জন্য আমাদের পুরুলিয়ার বদনাম রয়েছে, সেই বদনামটা ঘোচানো, এবং বদনামটা এমনভাবে একদম গোড়া থেকে ঘোচানো যে আমরা যেন বিশ্বের দরবারে গানটাকে পৌঁছাতে পারি, আমাদের পুরুলিয়া জেলার গান, পুরুলিয়া জেলার উপর যে গান। তো সেইটা আমরা আমাদের ছোটখাটো পদক্ষেপ একটা করে, তো এটা সুবিধাও আমার সুবিধা হয়েছে আকাশ আটে সুযোগ পাওয়ার মাধ্যমে, যে আমি যাতে আমাদের জেলার গান সাধারণ মানুষের কাছে যে কোনো জেলা বা যে কোনো রাজ্য, যে কোনো দেশের মাধ্যমে পৌঁছাতে পারি আর কি। এই যে গানের অক্ষর জ্ঞান তোমার কিভাবে হয়েছিল? গানের হাতে খড়ি, মানে আমি ছোটবেলা থেকে গান গাই। আমার ঘরে বাড়িতে সবাই মোটামুটি গান বাজনার সঙ্গে
একটু হলেও যুক্ত ছিল, মানে হয়তো গান শিখেছে। যেমন যেমন আমার মা অনেকদিন দীর্ঘদিন গান শিখেছেন আর কি। আমার বাবা, আমি যাত্রা ফাত্রাও করেছি, তো আমাদের বাড়িতে ওই সবেরও মানে ইয়ে আছে আর কি, পরিবেশ আছে। এবারে গান গাওয়ার ইচ্ছে আমার ছোটবেলা থেকে, কিন্তু এইটার আমি গানটা নিয়ে আগাবো সেইটা আমার কলেজ লাইফ থেকে শুরু হয় আর কি। কলেজে একটা রিহার্সাল চলছিল, তো কোনো একটা প্রোগ্রামে যে রিহার্সাল চলছিল ওইখানে বিভিন্ন ধরনের রিহার্সাল হচ্ছিল, গান একটা পার্টিকুলার গানের কোনো একটা জায়গা হয়তো কেউ করতে পারছিল না। সেই মুহূর্তে আমার মনে হলো যে আমি যে সিনিয়রকে বলি যে এই জায়গাটাকে এরকম ভাবে হবে, তখন আমি বলি যে এই জায়গাটাকে এইভাবে হবে। তখন বলে, তুই ভাই তুই গানটা গাইছিস না কেন? যে আমি তো জানি না কিছু, আমি তো এই প্রথমবার কলেজে 2 দিন হলে এসেছি। তখন 8 জনের গানটা করার কথা ছিল, তো আমি একাই বলছিলাম। তো এইটা থেকে শুরু আর কি আমার কলেজ 2016 থেকে আমার গানটা নিয়ে ভাবনা চিন্তা শুরু। তারপর আমি মিউজিক প্রোডাকশন শিখি, তারপরে আমি গান শেখাও শুরু করেছিলাম মাঝখানে। তো তারপর লকডাউন হয়ে যাওয়ার কারণে সেটা বন্ধ হয়ে যায়। বাকি পুরোপুরি যা যা আমি এখন করছি বা এই করছি, যেটা মোটামুটি আমার নিজের ইয়াতেই নিজেই শেখা আর কি। অবশ্যই আমার মানস গুরু অনেকেই রয়েছেন। আচ্ছা, একটা গান গাইতে গেলে কি কি বিষয় মাথায় রাখতে হয়? আমি মনে করি একটা গান হয়তো সবাই গাইতে পারে, সবাই গাইবে এবং গাইতে পারে, গাওয়া উচিত। সবাই নিজের মনের আনন্দ প্রকাশ করার জন্য, মনের কোনো রকম আবেগ প্রকাশ করার জন্য গান গায়। কিন্তু প্রফেশনাল সিঙ্গিং যেটা, গানের অক্ষর যেমন স্পষ্ট হয়, প্রত্যেকটা অক্ষর যেমন স্পষ্ট হয়, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গানের ফিল, আবেগ দিয়ে গাওয়া। আমি ধরো একটা স্যাড সং গাইছি, সেই স্যাড সং এর মতন আমাকে ওই আবেগটা নিয়ে আসতে হবে। পিয়ারে পিয়ারে কারে হিয়ারে, এই আবেগটা আমার গাইতে হবে। যদি আমি এমনি করে পিয়ারে পিয়ারে রাধে মোহন হিয়া, এটা করলে হবে না। এই জিনিসটা সবচেয়ে আগে মাথায় রাখতে হবে গান গাওয়ার ক্ষেত্রে। আচ্ছা, তোমার গাওয়া সবচাইতে জনপ্রিয় গান কোনটি? যদি 2-4 লাইন আমাদের দর্শককে একটু শোনাও। আচ্ছা, আমার গাওয়া সবচেয়ে জনপ্রিয় গান হচ্ছে প্রথম যেটা হয়েছিল, ভাইরাল হয়েছিল আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে, রুখামাটি 1। রুখামাটি 1টা অ্যাকচুয়ালি মানিকে মাগে যে একটা শ্রীলঙ্কান গান আছে, সেইটার ইয়াতে তৈরি, একটা আমাদের পুরুলিয়ার রূপের উপর তৈরি। আমি নিজে এমনি টুকটাক করে লিখেছিলাম, তো ওইটা ভাইরাল হয়ে গেছিল। তারপর ওই সিকোয়েন্সটা বজায় রেখে আমরা রুখামাটি 2 করেছি। এটা পুরাপুরি আমাদের নিজেদের সুর, ইন্দ্রজিৎ দা কম্পোজ করেছিল, সুর করেছিল, আমি গাইছিল এবং মিউজিক দিয়েছিলাম, আর কৌশিক দা লিখেছিল। তো ওই রুখামাটি 1টাও আমি অল্প করছি, আর রুখামাটি 2টা করছি। রুখামাটি 1টা এরকম ছিল, আমাদের এই রুখামাটি হয় যেমন সোনা খাটি খাটি, রুখামাটি আমাদের এই পুরুলিয়া, ভাইলে থাকে এই দুনিয়া যাবি দেখে লিবি। এটা ছিল ফার্স্ট রুখামাটি। তারপর রুখামাটি 2টা প্রচন্ড পরিমাণে হয় আর কি। আমি একটা জায়গায় কলকাতাতে ওয়ার্কশপের জন্য গিয়েছিলাম একটা ওটিটি প্ল্যাটফর্মে। সেইখানেও দেখছি, আমি যখন গানটা শুনে বলছি এই গানটা আমি অনেকদিন শুনেছি, এই গানটা আমি ওখানে শুনি, মানে আমার সত্যি এটা বিরাট বড় পাওয়া যায়। কলকাতার লোক আমাদের পুরুলিয়ার কোনো একটা ছেলের গান শুনছে, ওইটা একটা বিরাট বড় আমাদের পাওনা আর কি, পাওয়া। তো সেই গানটা হচ্ছে, রুখা সুখা দেশ আমাদের মানুষ গুলান খাটি, প্রাণের থেকে প্রিয় আমাদের পুরুলিয়ার মাটি, মাটির মানুষ দেখবি যদি আইরে পুরুলিয়া, পলাশ ফুলের রঙে তোদের জুড়ান যাবে জিয়া, আমার অভিমানের সুরে বাজে রুখা মাটির গান, মানভূমিতে জন্ম আমার, মানভূম আমার প্রাণ, আমার অভিমানের সুরে বাজে রুখা মাটির গান, মানভূমিতে জন্ম আমার, মানভূম আমার প্রাণ। কি আমাদেরকে ভালোবাসতে শেখায়? গান আমাদেরকে ভালোবাসতে শিখায় না, ভালোবাসা নিজের মন থেকে আসে। তবে ভালোবাসাটাকে বড়ভাবে প্রেজেন্ট করা বা ভালোবাসাটাকে আবেগের মাধ্যমে প্রকাশ করতে অবশ্যই গান শিখায়, আমাদেরকে ভালোবাসতে শিখায়, আমাদেরকে কাঁদতে শিখায় বলাটা ভুল হবে, ভালোবাসতে আর কি আমাদেরকে অনুপ্রাণিত করে। কানতেও কিন্তু শেখায়, কানতেও অনুপ্রাণিত। আমরা অরিজিৎ সিং এর গান শুনে অনেকেই স্যাড হয়ে যায়। একদম 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 একদম, মানে যেটা আমাদের ভাব আছে সেটাকে আর কি প্রস্ফুটিত করতে সাহায্য করে গান। একটা মানুষের জীবনে হয়তো এন্টারটেনমেন্ট থাকলে না থাকলেও কিছু অসুবিধা নাই, এমনি মানুষ, কিন্তু সব জিনিসের একটা মেশিনের রেস্ট দরকার হয়, সেরকম আমাদের একঘেয়েমি হয়ে যাবে। সেই জন্য আমাদের গানটা কিন্তু খুবই দরকার। এবং মিউজিক থেরাপিতে বিভিন্ন রকমের রোগও সেরে যায়, এটা আমরা দেখছি। এখন বিজ্ঞান এত উন্নত হয়েছে, হয়তো ডাক্তার জবাব দিয়ে দিচ্ছে যে ইয়ার ব্রেন ড্যামেজ হয়ে গেছে, ইয়ার আর কিছু
শুধুমাত্র দীর্ঘদিন আর মিউজিক থেরাপির ক্ষেত্রে ওই লোকটা রিকভার করে এখন চলে ফিরে বেড়াচ্ছে। আগেকার গান আর এখনকার গানের মধ্যে কি কি তফাৎ তুমি লক্ষ্য করতে পারো? দেখো, সময় অনুযায়ী কিন্তু গান চেঞ্জ হয়। দেখো, একটাই আমি যেটা সবচেয়ে বড় পার্থক্য যেটা বুঝেছি, সেটা হচ্ছে আগে মানুষ অনেক বেশি সময় পেতো একটা গান করার জন্য। একটা গানের পেছনে হয়তো 1 মাস ধরে একটা গানের পেছনে পড়ে থাকতো, সেটা রিহার্সেল বলো, ইনস্ট্রুমেন্টেশন বলো, অ্যারেঞ্জমেন্ট বলো। সেখানে কি হয়েছে, একটা রুমের ভিতরে এখন সীমাবদ্ধ হয়ে গেছে। এখানে তখন হয়তো 150 জন মিউজিশিয়ান মিলে একটা গানকে রেকর্ড করতো, একজন কোঅর্ডিনেটর থাকতো, আলাদা আলাদা সব বিষয়ের কোঅর্ডিনেটর থাকতো। কিন্তু এখন কি হয়েছে, একটা স্টুডিওর মধ্যে একটা ল্যাপটপ বা একটা কম্পিউটারের মধ্যে কিন্তু একজন মিলিয়ে গোটা এইটা করতে। এখানে সুফল কি হয়েছে, সেক্ষেত্রে সুফলটা আমি আগে বলি। সুফল কি হয়েছে, অনেক ক্ষেত্রে ওই রকম একটা স্টুডিও হায়ার করা বা ওই রকম মিউজিশিয়ান পাওয়া, ওই রকম একটা বিরাট একটা ব্যয়বহুল ব্যাপার ছিল। আর সাধারণ ঘরের আমাদের ক্ষেত্রে তো কোনোভাবেই সম্ভব ছিল না ওই রকম জায়গায় যে গান রেকর্ড করা বা গান পাবলিশ করা, যেটা একটা বিরাট একটা ব্যয়বহুল ব্যাপার। অনেকে হয়েওছে আর কি, যে জমি বাড়ি বন্ধক দিয়ে রেকর্ড করে দেখেছি কলকাতা বা মুম্বাই। একটা সুবিধা আমাদের বললাম যে এখন কিন্তু কম খরচে কম রিসোর্স নিয়েও কিন্তু গান বাজনা করা যায়, গান তৈরি করা যায়। এবং সোশ্যাল মিডিয়ার জন্য সেটা আরো বেশি হচ্ছে। আগে কোনো পাবলিশারকে দিয়ে পাবলিশ করাতে হলে একটা বিরাট টাকা লাগতো, সেটা তো হয়তো এখন 100টা গান হয়ে যাবে সেই টাকায়। তো এইটা একটা সুবিধা হয়েছে। আর অসুবিধার ক্ষেত্রে কি হয়েছে, এই যে ইনস্ট্রুমেন্ট প্লেয়ার যারা, তারা তারা তাদের কাজ হারাই ফেলছে। কিন্তু এইটা পুরোপুরি সত্যি না যে কাজ হারাই ফেলছে। যাদের লাইভ রেকর্ডিং দরকার তারা কিন্তু লাইভ রেকর্ডিং করায়। এই মধ্যবিত্ত ঘরের ছেলে যারা আছে, তারা এমনিতেও ওই রকম অত বড় লাইভ অ্যারেঞ্জমেন্ট অ্যাফোর্ড করতে পারতো না, এখনো পারে না। সেক্ষেত্রে যখন আমার বাঁশির দরকার হবে, তখন কিন্তু আমার বাঁশির যে প্লেয়ার আছে, ফ্লুট প্লেয়ার যিনি আছেন, আগে আমাকে ডাকতেই হবে। সেটা কি করতে কোনো মতে বাজানো সম্ভব এই হচ্ছে ব্যাপার। এবারে সবার আলাদা আলাদা দৃষ্টিকোণ আছে, আমার দৃষ্টিকোণ থেকে এইটাই। আচ্ছা, তোমার ফেভারিট সিঙ্গার কে? এটা একটা বিরাট জটিল প্রশ্ন অবশ্যই। কিন্তু আমাকে যদি এই মুহূর্তে একজন বলা হয়, তাহলে আমি অবশ্যই বলবো অরিজিৎ সিং। কিন্তু কিন্তু কেন, মানে অরিজিৎ সিং এই হওয়ার কারণটা কি? অরিজিৎ সিং এর অনেকগুলো কারণ। যেমন অরিজিৎ সিং এর যে সবচেয়ে বড় সারল্য, যেটা ওইটা তো আমরা পরে জেনেছি, কিন্তু উনি সব ধরনের গান গাইতে পারেন। এটা হচ্ছে একটা বিরাট বড়, মানে উনি হয়তো সুরজ ডুবা হে ইয়ারো দো ঘুট নশে কে মারো, এইটা যখন গাইছেন, তখন উনি এইটাও গাইছেন, তুঝে ইয়াদ কর লিয়া আয়াত কি তরহ, এই গানটাও গাইছেন। তারপর উনি তোমার দেখা নাই গো বন্ধু, তোমার দেখা নাই, তারপর এইটাও গাইছেন, দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা। এই যে ভার্সনালি একজনকে যদি বলা হয়, তাহলে আমি অরিজিৎ সিংকে বলবো। আবার যদি আমাকে 10টা নাম বলা হয়, তো আমি পরপর অবশ্যই বলবো কিশোর কুমার সাহেব, মুকেশ জি, মোহাম্মদ রফি, সোনু নিগম, জাভেদ আলী, আমার খুব আরো কিছু কুমার শানু। তারপরে আমাদের বলিউডের একজনের নাম তো ভুলে যাচ্ছি আমি। যেদিন আমার স্টুডিওটা ওপেনিং হয়, সেদিনই আর কি আমাদের ছেড়ে চলে গেছেন উনি, কে মানে ওনার গানের কোনো তুলনা হয় না। সত্যি ছোটবেলা থেকে যে দেখছি লোকটার ছবি, তো আমরা পরে গুগলে দেখেছি, গলাটা দিয়ে লোকটার একটা ছবি তৈরি করেছি। তো খুব দুর্ভাগ্য যে ওনাকে আমরা পাবো না দেখতে, কিন্তু ওনার গান অবশ্যই যুগের পর যুগ মানুষ শুনে যাবে। মানে আমি যখন ছোট ছিলি, কে বটে সেটা জানতি নাই, কিন্তু কে বলে যে একজন সিঙ্গার আছে, হ্যাঁ, ইমরান হাশমির সিনেমায় হিট হতো কেকের গানে। তো সৌভিক দা, ভবিষ্যতে কি মানে বড় কোনো গায়কের সাথে কাজ করার টার্গেট আছে? একদম অবশ্যই। সব ইয়েরই একটা আমাদের লক্ষ্য তো থাকেই অবশ্যই, সিনেমাতে কাজ করা বা বড় কোনো লেভেলে কাজ করা, এটা তো অবশ্যই সবার ইচ্ছা থাকে। সেরকম আমারও আছে। বিভিন্ন ধরনের যত ভালো ভালো কম্পোজার রয়েছে, ভালো খারাপ ছোট বড় যত কম্পোজার রয়েছে, তার সাথে সবার সাথে আমি কাজ করতে চাই। আইটেম সঙ্গ আছে। আরে রে ও চামেলি, ধোকা দিয়ে কোথায় গেলি, উড়িয়ে মনটা আমার করে দিয়ে গেলি খালি, তুই আমার এক ফালি চাঁদ, আমি তোর রোদ্দুর, তুই আমার জল পরি যে আমি 7 সমুদ্র, তোকে দেখে মন ভরে না, কেন যে চোখ সরে না, আমি তোর কাঁচা বাদাম, তুই আমার চানাচুর, তোকে দেখে মন ভরে না, কেন যে চোখ সরে না, আমি তোর কাঁচা বাদাম, তুই আমার চানাচুর। আরে রে ও চামেলি, ধোকা দিয়ে কোথায় গেলি, উড়িয়ে মনটা আমার করে দিয়ে গেলি খালি। এটা যেমন ডান্সের। তোমার স্যাডও আমার আছে, যেমন আমি করেছিলাম আর কি, ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়,
এই পথে আজ আছি একই সাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়, পিয়ারে পিয়ারে। রোমান্টিক রোমান্টিক গান আমি গাইছি, যেমন না হো কে ভি করিব হ্যাঁ, দারা তারপরে মেনু বিদা করো, মেনু বিদা করো জি, আব বিদা করো মেরে ইয়ারা। শ্যামা সঙ্গীত করেছি, আমার অরিজিনাল আছে আমার। কালো রূপে জগতালো করে দে মা সবার ভালো, রুদ্র রূপে রাত পোহালো কেটে গেল মনের কালো। তারপরে আমার যেমন কিছু প্যারোডি, মানে প্যারোডি নয় ঠিক, এটা মানে কমেডি টাইপের, পলিটিক্যাল স্যাটায়ার টাইপের আছে। ভোট আসে ভোটে যায়, পাবলিক ঘাস খায়, নেতার মহৎ গুণে প্রেমিকারা চুমু খায়, কালো মনে সাদা জামা ঘষে দিয়ে যায় জামা, টাকার মহৎ গুণে বিরিয়ানি খেয়ে যায়, আমাদের জিভে জল ঢুক গিলে খায়। ফেলো করি মাখো তেল মাথায় লাগিয়ে জেল, নেড়া সেজে বসে পড়ো মাথায় ফাটুক বেল, ফেলো করি মাখো তেল মাথায় লাগিয়ে জেল, নেড়া সেজে বসে পড়ো মাথায় ফাটুক বেল। এরকম আছে। আবার ফোক আছে আমাদের, যেমন ই করেছিলাম, নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন নিজে তোরি বাও 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 রে, নদী ভরা ঢেউ। ওদের টুসুর গান করে, আসিছে গুমুড়ি পিঠার পর, এটা আমার মানভূমির ঘর, নদী ধারে লাগিছে টুসুর মেলা, ঝুমুর শুনে কাটে যাও এক বেলা, মিঠা রোদের চাদরে মাদল বাজায় মকরে, মিঠা রোদের চাদরে মাদল বাজায় মকরে। এই গানটা ছিল, এটা সোমেনদার কম্পোজ করা, আমরা সোমেনদার গাওয়া। এইরকম ট্রেন বন্ধ, কাজ বন্ধ, পকেটে টান পড়েছে, লকডাউনে টুসু বাজেছে, করোনাতে মকর বসেছে, করোনাতে মকর বসেছে, লকডাউনে টুসু বাজেছে। এটা কৌশিক লাগে, এটা খুব জনপ্রিয় হয়েছিল, এটা বলতে ভুলে গেলাম। এটা আমাদের পেজ থেকে আর ইয়া থেকে প্রচুর মানুষ আর কি, দেশ বিদেশের লোক কমেন্ট করেছিল, বাংলাদেশ থেকেও অনেক কমেন্ট করেছিল। ভবিষ্যতে কি এই গানটাকেই তুমি তোমার জীবনের পেশা হিসেবে বাছে নিবে নাকি? অবশ্যই পেশা হিসাবে আমি গানটাকে এবং আমার স্টুডিওর যে কাজ, এই মিউজিক প্রোডাকশনটাকে, ওভারঅল মিউজিক প্রোডাকশনটাকে আমি পেশা হিসাবে অলরেডি বেছে নিয়েছি। আজ প্রায় 3 বছর 4 বছর হয়ে গেল আমি গান বাজার সঙ্গে যুক্ত আছি 2016-17 থেকে, মিউজিক প্রোডাকশন শেখা পেখা গেল। কিন্তু আমি পেশা হিসাবে প্রথমে তো চাকরি ছিল, আমি চাকরি দুটা করে চাকরি ছেড়েও দিয়েছি, আমার আইটি সেক্টরে চাকরি করতে হবে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা আমার। তো তারপরে আমি পুরোপুরি গানের মধ্যে ঢুকে গেছি। তো এই গান বাজনায় আমার পেশা এবং নেশা দুটাই 3 বছর যাবত, এবং ভবিষ্যতে সেটাই পার্সু করার ইচ্ছা আছে। কারো যদি সত্যি ট্যালেন্ট থাকে, গানের পারপাসে বলছি, সে যদি তোমার সাথে কাজ করতে চায়, তাহলে কি তোমরা তাকে কাজের সুযোগ দিবে তোমাদের সাথে? দেখো, আমরা সুযোগ দেওয়ার মতন অতটাও বড় হই নাই, কিন্তু অবশ্যই আমাদের সাথে যদি কেউ কাজ করতে চায়, তার মধ্যে সত্যি যদি গুণাবলী থাকে, তার মধ্যে যদি সত্যি সেই কারেজনেসটা থাকে, তাহলে আমরা অবশ্যই আমরা একসাথে কোলাবোরেশন করব। এবং আমার স্টুডিও তো রয়েছে, স্টুডিওর যা চার্জ আছে সেটা আমি দেখিয়ে যে কারো যদি সেরকম কোনো পারিবারিক কোনো সমস্যা আছে বা কিছু আছে, অর্থনৈতিক দিক থেকে যদি কোনো একটা দুর্বলতা আছে, তখন আমরা অনেকটাই তাকে ডিসকাউন্ট করে দিই, মানে 60% 70% পর্যন্ত ডিসকাউন্ট করে দিই। কারণ যখন আমরা দেখি যে ট্যালেন্ট আছে, কিন্তু শুধুমাত্র এইটুকুর জন্যেই সে হয়তো গানটা করতে পারছে না, গানটা পাবলিশ করতে পারছে না, মানুষের কাছে পৌঁছাতে পারছে না, এটা আমরা অবশ্যই করে থাকি। স্টুডিও রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন এসবিকে স্টুডিও। আমার ইউটিউব চ্যানেল আছে সৌভিক সিনহা অফিসিয়াল, সৌভিক সিনহা বললে চলে আসবে, ওইখানে সব জায়গায় ডিটেলস দেওয়া আছে আমার স্টুডিওর বা আমার নিজের। অবশ্যই সবাই কাজ করার সুযোগ পাবে। অনেক জায়গাতে দেখি স্টেজ পারফরমেন্স হয়, ঠিক আছে, অনেকে বাইরের থেকে নিয়ে আসে, অবশ্যই তোমরা নিয়ে আসো, ওইটা তোমাদের নিজেদের একটা ব্যক্তিগত ব্যাপার বা একটা ক্লাবের ব্যাপার, অনেকে চাইবে। কিন্তু আমার মতে আমাদের কিন্তু প্রথম সুযোগটা কিন্তু আমাদের পুরুলিয়ার ছেলে হিসাবে পুরুলিয়ার মানুষকে দেওয়া উচিত। কারণ ঠিক আছে, আমাদের পুরুলিয়া থেকে যখন কেউ চেষ্টা করছে, তখন অবশ্যই তো আমাদেরকেও তো একটু সাপোর্ট করতে হবে। তো আমার মতে তো যদি স্টেজ পারফরমেন্স করবার হয়, তো সৌভিকদাকে অবশ্যই বলবে। সৌভিকদা এমনটা লয় যে বিরাট একটা অ্যামাউন্ট চার্জ করবে, সব কিছুই মানে ব্যাপার স্যাপার দেখে নিয়ে সৌভিকদা তোমাদের সাথে কথা বলি, তোমরা নিজেরাই জিনিসটা বুঝতে পারবে। সৌভিকদার খুব ব্যবহার ভালো, হ্যাঁ, তোমরা কথা বললেই মোটামুটি সৌভিকদার সঙ্গে কথা বললেই একটা অ্যামাউন্ট চার্জ যেটা লাগে, মোটামুটি যেটা ন্যূনতম মিনিমাম দিতে হয়,
সেই চার্জ হিসাবে সৌভিকদা বলবে তোমাদের। এমনটা নয়, সৌভিকদা এর আগেও অনেক স্টেজ পারফরমেন্স করেছে, ঠিক আছে। তোমরা চাইলে সৌভিকদার চ্যানেল থেকে দেখতে পারো বা পেজ থেকেও দেখতে পারো, ঠিক আছে। আমাদের পুরুলিয়ার বিষয়ে খুব সুন্দর সুন্দর গান সৌভিকদা করে, সেই সবগুলাও স্টেজ পারফরমেন্সে তোমাদেরকে দেখাবে। তো আমার মতে একবার অন্তত সুযোগটা সৌভিকদাকে দিয়ে দেখো। তো সৌভিকদা, স্টেজে যখন তুমি পারফরমেন্স করেছো এর আগেও, এমন কিছু কোনো মুহূর্ত হয়েছে যেটা তুমি দর্শকদের সাথে একটু শেয়ার করতে চাও? হ্যাঁ, মুহূর্ত মানে আমাদের ঘটতেই থাকে সাধারণত। এমনি যখন স্টেজ প্রোগ্রাম করতে যায় বা কোথাও রেকর্ডিং করতে যায় কোনো রকম, বা কারোর সাথে এরকম বিভিন্ন ধরনের ঘটনা। তার মধ্যে আমি একটা উল্লেখ করতে চাইবো। এই রিসেন্টলি 2-3 দিন আগেই একটা ঘটনা ঘটেছে আর কি। আমি একটা সামনাসামনি আমাদের সামনাসামনি আড্রা বলে একটা জায়গাতে আমি প্রোগ্রাম করতে গিয়েছিলাম আর কি। আমাদের অনুষ্ঠান ছিল তো লক্ষ্মী পূজা উপলক্ষে। তো ওইখানে আমি পারফরমেন্স চলছে, গান বাজনা চলছে, মানুষ এনজয় করছে। হঠাৎ করে কমিটি থেকে একজন অ্যানাউন্স করলো যে প্রসাদ গোস্বামী বলে একজন আমাদের গ্রামের ছেলে সৌভিককে একটা উপহার দিতে চায়। আমি উপহার হাতে নিয়ে আমি দেখে অবাক। দেখছি ছেলেটা খুব ভালো ছবি আঁকে। আমি আসবো জানি আগের থেকে ও আমার একটা ছবি আঁকে নিয়ে আমাকে প্রেজেন্ট করেছে স্টেজে। ইয়ার থেকে ভালো উপহার বা ইয়ার থেকে ভালো মানে এইরকম অ্যাচিভমেন্ট, এরকম একটা ভালোবাসা হয়তো অন্য কোনো পেশায় থাকলে আমি পাইতাম না। আমি একবার ছবিটা দেখাবো, হয়তো আগে সৌভিক দেখা হয়েছে স্টুডিওর মধ্যে, আমি একবার হাতে নিয়ে দেখাবো যে এই ছবিটা মানে এটা সত্যি আমার খুব মনের কাছে, মনের মণিকোঠায় আর কি জায়গা নিয়েছে। এটা আমি ফ্রেমিং করেছি। তো খুব সুন্দর লাগছে দেখতে। দেখো একদম ছবিটা দেখো, মুখটা দেখো, অরিজিনাল মুখটা আর যেটা ছবিটা একদম মানে হুবহু মিলে যাচ্ছে। তো মানে এটা একটা খুব একটা গ্রেট অ্যাচিভমেন্ট বলতে পারো। স্টেজ পারফরমেন্সে অনেক টাকা পয়সা তো ব্যাপার থাকে, কিন্তু এই যে জিনিসগুলা, এই যে ভালোবাসা, এগুলা কিন্তু সচরাচর পাওয়া যায় না। এগুলা খুব একটা ভাগ্যের ব্যাপার, তবেই পাওয়া যায়। আমাদের ভাগ্যে তো সেরকম এখনো সুযোগ আসে নাই যে কেউ এরকম আঁকে দিবে আমাদেরকে। তো অনেক কিছু তোমাদেরকে সুবিধার মারফত আমরা জানানোর চেষ্টা করলি, গান সম্পর্কে বা এই জার্নিটা সম্পর্কে। তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো ঠিক আছে, তোমাদের ভালোবাসা এইভাবেই ফুটে উঠুক, ঠিক আছে। আমিও সৌভিক, সৌভিক দাও সৌভিক। তো দুই সৌভিক আজ বসছিলি একটা আড্ডাতে, গানের আড্ডায়। হ্যাঁ, এটা কোনো ইন্টারভিউ বলবো না আমি, একটা জাস্ট কিছু একটা জিজ্ঞাসা করলে যেগুলো কমন কমন কোয়েশ্চেন। তো ঠিক আছে, যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা তারা একটু ফেসবুক পেজে যাই ফলো করে দাও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, তাইলে আমিও মোটিভেট হব আর তোমাদেরকে এরকম নতুন নতুন ভিডিও দিতে থাকবো। তো ঠিক আছে বন্ধুরা, এখনের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকো সবাই।